হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ দুটো ঘটনা। প্রথমটা সুন্দরবনে ঘুরতে গিয়ে একটা ডেঞ্জারাস ঘটনা ঘটেছিল সেই নিয়ে, আর দ্বিতীয়টা একটা রেল লাইনের ঘটনা। বুঝতেই পারছো আজকের ঘটনা দুটো ঠিক কেমন হতে চলেছে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। যে রাজ্যে হারিয়ে যেতে গেলে অবশ্যই হেডফোনটা গুঁজে নিতে হবে আর সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নিতে হবে। করে নিয়েছো? চলো এবার আমরা চলে যাই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আমি সুদীপ্ত চক্রবর্তী বলছি উত্তর 24 পরগনার সোদপুর পানশিলা থেকে। আমি তোমাকে আজকে আমার অফিস কলিগ, আমার ছোট ভাইয়ের মতন, তার সাথে ঘটে যাওয়া এক ঘটনা শেয়ার করছি। কিছু কারণের জন্য যাদের সাথে ঘটনাটা হয়েছে তাদের নামটা আমি পরিবর্তন করছি। তো ঘটনাটা শুরু করা যাক। সালটা 2014। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অভি আর তার 4 বন্ধু বিজয়, সুমিত, ছোটন আর কৌশিক ঠিক করে ছোটনের মামার বাড়ি সুন্দরবন ঘুরতে যাবে। সেই মতন ছোটন তার মামার বাড়িতে জানিয়ে দিয়ে বুধবার দিন সকাল সকাল সবাই বেরিয়ে পড়ে সুন্দরবনের জন্য। দুপুর সুন্দরবন পৌঁছেও যায় তারা। খেয়াঘাটে ছোটনের মামা তাদেরকে নিতে আসেন। সেদিন মামার বাড়িতে পৌঁছানোর পর শুরু হয় তাদের জমিয়ে খাওয়া দাওয়ার পর্ব। ছোটনের মামার মধুর আর ছোট মাছের ব্যবসা আছে। ছোটনের মামা বলেন, কিরে তোরা যাবি নাকি আজকে আমার সাথে মধু আনতে? তো চল দেখে আসবি কি করে আমরা মধু পারি, আর একটু ঘুরেও নিবি। সেই মতন সবাই বেরিয়ে পড়ে। কিন্তু মামার একটাই শর্ত ছিল, দুষ্টুমি করলে কিন্তু চলবে না। কিন্তু কৌশিক ছিল বড় বকাটে ছেলে। ওই মামা মধু পাড়ার সময় কোনো একটা পাখি দেখে সে একটা ঢিল ছুঁড়ে মারে, আর কোনো মতে ঢিলটা গিয়ে মধুর চাকটায় হালকা গিয়ে লাগে। কোনো রকমে ওই রকম একটা বিভৎস পরিস্থিতি থেকে ওরা ফিরে আসে। ছোটনের মামা সবাইকে খুব বকাবকি করে ছোটনকে বলে, কাদের নিয়ে এসেছিস তুই, যার এত অবাধ্য? এই রকম কথা শুনে সবার খুব খারাপ লাগে, কিন্তু উর্তি বয়স, তাই কেউ কথায় কোনো পাত্তা দেয় না। এরকমভাবে দ্বিতীয় দিন কেটে যায়। কিন্তু ঘটনা শুরু হয় তৃতীয় দিন থেকে। তৃতীয় দিন দুপুর খাওয়া দাওয়া হয়ে গেলে ওই মামা বেরোতে যায় পাশের গ্রামে মধু অর্ডার ছিল ওটা পৌঁছাতে। মামার রাগ অনেক আগে কমে গিয়েছে, তাই মামা আবার বলেন, কিরে আজকে যাবি নাকি আমার সাথে? কিন্তু আজকে যদি কোনো রকম দুষ্টুমি হয় তো সবাই কিন্তু বকা না, মার খাবি আমার কাছে। সেই মতন সবাই রাজি হয়ে যায়, কিন্তু কৌশিক যায় না। ও ছাড়া বাকি সবাই মামার সাথে বেরিয়ে পড়ে মামার ভ্যান গাড়ি করে। মামার বাড়ি থেকে পাশের গ্রাম যেতে ভ্যান গাড়িতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 45 মিনিট মতন। মামার বাকিরা বেরিয়ে পড়ে ওই 2:30টা নাগাদ। পাশের গ্রামে গিয়ে পৌঁছায় ওই 4:10 নাগাদ। তারপরে মধু দিয়ে টাকা পয়সা হিসাব বুঝে নিয়ে বেরোতে ওই 5টার মতন হয়ে যায়। তখন যাকে মধুটা মামা দিতে গিয়েছিলেন ওই ভদ্রলোক বলেন, দাদা আজকে আর বাচ্চাদেরকে নিয়ে বাড়ি যেতে হবে না, আপনি বরং থেকেই যান। ওই রাস্তাটা এমনিতেই অতটা ভালো নয়, আপনাদের পৌঁছতে রাত হয়ে যাবে। তার থেকে বরং আপনি কাল ভোর চলে যাবেন। তখন মামা বলেন, না কোনো অসুবিধে হবে না, রোজ তো আমি একা সাইকেল নিয়ে যাই, আজকে তো ভ্যান গাড়ি আছে, সাথে আবার 4 জন বাদর বাহিনী, ও কিছু হবে না। মামা তারপরে বেরিয়ে পড়েন ওই 5:40-এর দিকে। যেতে কিছুটা যাওয়ার পরে মামার পেটে চাপ পড়ে। মামা একটা বটগাছের তলার সামনে ভ্যান গাড়িটা রেখে বলেন, কেউ কোথাও যাবি না, আমি আসছি এক্ষুনি। ওই 4 বন্ধু বাধ্য ছেলের মতন বসে থাকে। কিছুক্ষণ পরে মামা তার কর্ম সেরে চলে আসেন। মাঝ রাস্তায় যাওয়ার পরে একটা জায়গায় গিয়ে ভ্যান গাড়ি দাঁড়িয়ে যায়, কারণ ওইখানে একটা জায়গাতে পুজো চলছিল। তো সেইখানে উপস্থিত থাকা লোকজনেদের মামা জিজ্ঞেস করেন, কি হয়েছে? ওইখানের লোকেরা বলেন, এই গ্রামে বাৎসরিক পুজো চলছে, শেষ হতে 1:30টার মতন বাজবে, আর তারপরে আমরা গাড়িগুলো যেতে দেব, আপনাকেও একটু বাকিদের মতন অপেক্ষা করতে হবে। কিন্তু মামা ঠিক করেন উনি এতটা সময় নষ্ট করবেন না। উনি পাশের একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাবেন, আর ওই রাস্তাটা অতটা ভালো নয়।
জীবজন্তুর আক্রমণে অনেক অপঘাতে মৃত্যু হয়েছে। ওইখানে পাশে রয়েছে খাড়ি, কিন্তু মামা সাহসী মানুষ, তাই ওসবের পরোয়া না করে ওই রাস্তা ধরেন। ওই রাস্তা ধরার 15 মিনিট পরে সমিত বলতে থাকে, এই জানিস তো, কেউ যেন মনে হচ্ছে আমাদের সাথে সাথে আসছে ওই ঝোপগুলোর মধ্যে দিয়ে। সমিত আগাগোড়াই খুব ভীতু, তাই আমরা সবাই মজা করতে থাকি। কিন্তু আবার কিছুক্ষণ পরে সমিত বলে ওঠে, ওই দেখ, কেউ একজন ঝোপটার ওখান থেকে আমাদের সাথে আসছে। তখন ছোটন সমিতকে একটু ধাক্কা মারতে গিয়ে দেখে ওর গায়ে তুমুল জ্বর। সমিতকে বলতেও বলে, কোথায় জ্বর? আমার তো ঠান্ডা লাগছে। মামাকে বলাতে মামা ওর গায়ে হাত দিয়ে দেখে সত্যি ওর গায়ে জ্বর। মামা তখন একটা গামছা দিয়ে ওর গায়ে জড়িয়ে নিয়ে বলে, চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চালাচ্ছি, কিছুক্ষণেই পৌঁছে যাবি। তার কিছুক্ষণ পরে শুরু হয় হঠাৎ ঝড়, মেঘ গর্জানো। সমিত ঝিমোচ্ছে তখন। বাকিরা দেখতে পাই সামনের দিকে কিছু একটা ঝুলছে। যত সামনে যাচ্ছে দেখে মনে হচ্ছে কেউ গলায় দড়ি দিয়েছে। এই দেখে সবাই খুব ভয় পায়। মামাকে বলাতে মামা দেখে বলে, সবাই নিচের দিকে দেখ, আমরা পাশ কাটিয়ে চলে যাব। যখন এই জায়গাটার সামনে যাওয়া হয়, দেখা হয় একটা কলা গাছের কাঁদি ঝড়েতে এমনভাবে পড়েছে যে দূর থেকে দেখতে ওই রকম একটা লাগছে। মামা কলা গাছটাকে সরিয়ে এগোতে যায়। তার কিছুক্ষণ পরে মামা দেখেন দূর থেকে এক ভদ্র মহিলা মাথাটা হালকা নিচু করে দুলতে দুলতে কিছু একটা বলছেন, আর তার একটা হাত বাড়িয়ে তাদের দিক করে হাত দিয়ে ডাকছেন। ওই দেখে মামা বলেন, তোরা কিন্তু ভয় পাস না, কোনো পাগলি টাগলি হবে হয়তো। কিন্তু আমরা সবাই বলে উঠি, কোথায় মামা পাগলি? কেউ তো নেই। এই শুনে মামা তখন ভয় পান, কিন্তু আমরা যাতে ভয় না পাই ওই জন্য আমাদের কিচ্ছু বলেন না। মামা যত সামনে যাচ্ছেন তত মামা ভয় পেতে থাকেন। মামা না পেরে ভ্যান থামিয়ে একটা বিড়ি জ্বালিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে আসেন। শেষমেশ আর কিচ্ছু হয়নি, আমরা রাত করে বাড়িতে পৌঁছাই। ওই দিন রাতে আমরা আর মামা কেউই সেরকম খেতে পারলাম না। বলে রাখি, সমিত কিন্তু এসব কিচ্ছু জানে না, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ওই দিন রাতে সমিত স্বপ্নতে দেখে এক মহিলা হাতছানি দিয়ে ওকে ডাকছে, আর আমরা সবাই ভ্যান নিয়ে ওই রাস্তা দিয়ে আসছি। পরের দিন ঘটনাটা ও আমাদেরকে বলে। মামাও ঘটনাটা শোনেন, কিন্তু এই স্বপ্ন ও দেখল কি করে কেউ বুঝলাম না। চতুর্থ দিন আমরা কেউ সেরকম কিছু খাওয়া দাওয়া করি না, কেমন জানি লাগছিল সবার। আর সমিতের জ্বর আসছিল, আবার কমেও যাচ্ছিল, আবার কিছুক্ষণ পরে গায়ে তুমুল জ্বর এরকমভাবেই চলছিল। পঞ্চম দিন সকাল সকাল আমরা বাড়ি ফেরার জন্য রওনা দেই। বাড়িতে ফিরে কারোর কিচ্ছু হয় না, কিন্তু সমিতের জ্বর কিছুতেই কমছিল না। শেষমেশ সমিতের মা ওকে ঝাড়াতে নিয়ে যান। ওকে ঝাড়ানোর পরে ওঝা কাকিমাকে বলেন, ও যেইখানে খুশি যাক, তবে ওকে কখনো জঙ্গলে কিংবা ঝোপঝাড় জায়গাতে একা যেতে দেবেন না। উনি কারণ কিছুই বলেন না, কিংবা বলেছিলেন হয়তো কাকিমা সেইটা আমাদেরকে বলেননি। ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে হয়তো ভালো হতো, কিন্তু তা হয়নি। তার 2 বছর পর এইচএস এক্সাম দেওয়ার পর আমরা 5 জন রাজবাড়িতে ঘুরতে যাই। রাজবাড়ির নামটা তুমি পাল্টে দিও, কারণ অসুবিধে হতে পারে, যেহেতু এটা ওইখানে গিয়ে আমরা সারাদিন ঘুরে বেড়াই, আনন্দ করি, চুটিয়ে খাওয়া দাওয়া করি। বিকেল বিকেল নাগাদ আমরা যখন ফিরব তখন সমিতের পটি পাই। আমরা তখন রাজবাড়ির পেছন দিকটা করে একটু জঙ্গলের মতন জায়গায় দিয়ে ঘুরছিলাম। সমিত ওইখানে একটা বাথরুমে যাই, কল থেকে জল ভরে বাইরেটাই রেখে ও ভেতরে যায় কর্ম সারতে। ও বালতিটা বাইরে রাখে, কারণ ভেতরের জায়গাটা খুব ছোট ছিল। হঠাৎও শোনে জল পড়ার শব্দ, কিন্তু জল পড়ার কোনো কথা না। আমরা অনেকটা দূরে, আর আশেপাশে কোনো কুকুরও নেই যে জলটা ফেলে দেবে। ও কর্ম সেরে বাইরে এসে সেই মহিলাটাকে আবার দেখে, যাকে ওই সুন্দরবনের স্বপ্নতে দেখেছিল। ও তাড়াতাড়ি ভেতরে মগে করে জল নিয়ে কাজ সেরে বেরিয়ে দেখে মহিলাটা ওর সামনে ওই জলের বালতিটার সামনে দাঁড়িয়ে জলের দিকে হাত বাড়িয়ে ওর দিকে তাকাচ্ছে। ও এক ছোটে বেরিয়ে আসে ওইখান দিয়ে, আর আমাদের সামনে এসে অজ্ঞান হয়ে যায়। তারপরে ওর ওপর জল দিলে কোনো মতে ওর জ্ঞান ফেরে, কিন্তু ওর গায়ে তখনও তুমুল জ্বর। কোনো মতে ওকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপর থেকে ওর জ্বর আর সারে না।
কাকিমা তারপরে কারোর কাছে ওকে নিয়ে যায়। উনি বলেন, তোর ছেলেকে তো বলাই হয়েছিল ওকে ঝোপ জঙ্গলে না যেতে, তারপরেও ও গেছে। এবার যার দৃষ্টি তোর ছেলের উপর পড়েছে সে ওকে ছাড়বে না। হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে, কিন্তু ওর কোনো ক্ষতিও করবেই। তারপরে অনেক কিছু করার পর ও ঠিক হয়। কিন্তু দুঃখের বিষয় দাদা, ওর জলাতঙ্ক রোগ হয়ে যায়। ও জল দেখলে ভয় পায় আর কেমন যেন একটা মানসিক রোগীর মতন হয়ে ওঠে। দাদা, আজ পর্যন্ত সুমিতার ঠিক হয়ে ওঠেনি। কী যে ওই দিন ছিল, আর কেনই যে আমাদের সবার মধ্যে সুমিতের সাথেই এই ঘটনাটা ঘটল আজও আমাদের কাছে অজানা। কিন্তু সুমিতের এরকম পরিস্থিতি আমরা কেউ কল্পনাও করতে পারিনি। ঘটনাটা গুছিয়ে লিখতে পারিনি দাদা। তুমি একটু ঠিক করে নিও, আর ভালো লাগলে পড়ে শুনিও, আর আমার নামটা একবার হ্যালো করে বলো। লাভ ইউ দাদা, ভালো থেকো, আর এভাবে যেন ভৌতিক কথা আরও এগিয়ে যেতে পারে এই প্রার্থনা করব। তো বন্ধুরা, সত্যি একটা দুঃখের ঘটনা আমরা শুনলাম। মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল, কারণ জলাতঙ্ক এমন একটা রোগ যেটার কোনো সলিউশন এখনও বেরোয়নি। আর সত্যি কথা বলতে এরকম ঘটনা খুব রেয়ারই হয়। হয়তো ঘটনাটা তোমাদের ইউনিক লেগেছে, কিন্তু এন্ডে যেটা তোমরা শুনলে সেটা সত্যি খুব খারাপ লাগছে। তো নর্মালি ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়, সেটা হোক না হাতে লেখা, সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা, এখানে সব কিছুই গ্রহণযোগ্য। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো চলো আর কথা বাড়াবো না, এবার আমরা সরাসরি চলে যাব রেল লাইনের ঘটনাতে। আমার নাম সুচিস্মিতা। আমি বেলেঘাটার থেকে আজকে তোমাকে একটা ঘটনা শেয়ার করছি। আশা করি ঘটনাটি তোমার খুব ভালো লাগবে। যদি তোমার ঘটনাটি ভালো লাগে তুমি ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। একটা আবদার থাকলো তোমার কাছে, ঘটনায় যাওয়ার আগে তোমার বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি প্রায় বছর 3 ধরে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার। যখন এই চ্যানেলের শুধুমাত্র 3000 শ্রোতা বন্ধু ছিল। আমার মনে আছে আমি সেদিনকেই অফিস থেকে বাড়ি ফিরছিলাম। ট্রেনে বসে বসেই আমি চ্যানেলটার হদিশ পেয়েছিলাম এবং সেখান থেকেই তোমার ফ্যান হয়ে যাই। কিন্তু আমার সাথে সেরকম কোনো বিশেষ ঘটনা ঘটেনি বলে তোমাকে কিছুই শেয়ার করা হয়ে ওঠেনি। এখনও সেই রকম আমার সাথে কিছু ঘটেনি, তবে আমার এক বান্ধবীর থেকে আমি রিসেন্টলি একটা ঘটনা শুনেছিলাম, যেটা আমি তোমাকে এখন শেয়ার করতে চলেছি। আমার সেই বান্ধবীটার নাম আমি কিছু কারণের জন্য উল্লেখ করছি না, ও নিজেই বারণ করেছে। কিন্তু সেও আমাদের শ্রোতা বন্ধুদেরই একজন। সে একজন নিস্তব্ধ শ্রোতা। সে শুধুমাত্র লাইক করে ঘটনাটি শুনে চলে যায়, কোনো কমেন্ট সে করে না। তুমি ওকে একবার হাই করে দিও। হাই দাদা। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ঘটনায়। ঘটনাটি আমি আমার বান্ধবীর ভাষায় ব্যক্ত করলাম, আর ওর একটা ছদ্মনাম দিলাম মিনু। ঘটনাটি যখন আমার সাথে ঘটেছে তখন আমার বয়স ওই 10 বছর মতো। আমার মামার বাড়ি শিলিগুড়িতে। আমি গরমের আর শীতের ছুটিতে মামার বাড়িতে ঘুরতে যেতাম। আমার সাথে মাও যেত। বাবা আমাদেরকে মামার বাড়িতে দিয়ে আসতো, আবার নিয়ে আসার সময় নিতে চলে আসতো। এরকমই এক সময় আমি মামার বাড়িতে গিয়েছিলাম আমার মায়ের সাথে। আমার মামার বাড়িতে অনেক বন্ধু বান্ধব ছিল, যারা এখনও রয়েছে। ওদের সাথে খেলতাম। যেহেতু কলকাতায় থাকাকালীন সেরকম কোনো বন্ধু বান্ধব আশেপাশে ছিল না, তাই জন্য ওখানে আমার খেলার সাথী ছিল প্রিয়া, রূপসা, সোহম, রূপম। আমরা 4 জন একসাথেই থাকতাম। সকালবেলা উঠে খেয়ে দিয়ে আমরা 4 জন মিলে একসাথে বেরিয়ে যেতাম বলে আমার দিদা বকতো আর বলতো যে গরুর দল চড়তে যাচ্ছে মাঠে। সত্যিই তাই। আমরা মাঠে ঘাটে বন জঙ্গলে গিয়ে সারাদিন খেলতাম। দুপুরে কান ধরে আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হতো খাবার খাওয়ানোর জন্য। কোনো রকম স্নান খাওয়া করে আবার চলে যেতাম খেলতে। আমার মামার বাড়ি থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে একটা রেল লাইনের ট্র্যাক ছিল, যেখানে আমি কোনোদিনই যাইনি। ওরা সবাই বলতো যে ওই রেল লাইনে নাকি ভূত আছে। ওই বয়সে ভূত বলতে আমি বুঝতাম
ঠাকুমার ঝুলির শাকচুন্নি আর সবুজ রঙের শরীর। আমি ভূত বলতে ওটুকু বিষয়কেই বুঝতাম। সত্যি বলতে ওই শাকচুন্নিকে আমার একটুও ভয় করতো না, মনে হতো একটা পুতুল। আমি খুব খুশি হয়ে বলি যে আমি যাব ভূত দেখতে। বাকিরা সবাই আমার কথাই অবাক হয়ে যায় যে আমি ভূত দেখতে চেয়েছি। আসলে আমার তো মনোভাব ভূত দেখতে যাওয়া ছিল না, আমার মনোভাব ছিল ওই শাকচুন্নি বা ওই পুতুলটাকে দেখতে যাওয়া। আর একটা জিনিসও আমি তখন জানতাম যে টিভিতে আছে মানে হয়তো কোনো সেলিব্রিটি। বিষয়টা ভীষণ হাস্যকর হলেও এটাই কিন্তু সত্যি। ছেলেবেলাকার চিন্তাভাবনা যেরকম হয়ে থাকে আর কি। ওরা সবাই আমাকে বেশ কয়েকবার বারণ করলো যেতে, কিন্তু আমি ভীষণ জেদি। তো আমি জোর করি ওদেরকে, আর ওদেরকে আমার সাথে নিয়ে যেতে বলি। ওরা বাধ্য হয়ে আমাকে নিয়ে গেল সেখানে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই রওনা দিলাম। যেহেতু আমাদের তখন সেরকম বোধ ছিল না, তাই আমরা খেলতে খেলতে মজা করতে করতে ওইখানে গিয়ে পৌঁছালাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমরা ওখানে গিয়ে ঘুরলাম ফিরলাম, কিন্তু সেই পুতুল শাকচুন্নির দেখা পেলাম না। শেষে বাধ্য হয়ে আমি রেল লাইনের ধারে একটা জায়গায় দাঁড়িয়ে বললাম, এখানে কোনো ভূত শাকচুন্নি থাকলে আমার সামনে আসো, আমি তোমাদেরকে দেখার জন্য এত দূর এসেছি, আমাদের সামনে এসো। কেউ এলো না। সন্ধে যখন প্রায় হয়ে গেছে তখন সবাই বলল, এবার আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। আমিও সম্মতি দিলাম, আর আমরা যে যার মতো নিজেদের বাড়িতে চলে এলাম। বাড়ি এসে তো প্রথমে প্রচণ্ড মার খেলাম, কারণ বাড়িতে এসে বলে দিয়েছিলাম যে সেই রেল লাইনের ধারে আমরা গিয়েছিলাম। মা আমাকে প্রচণ্ড মারল, কারণ সত্যি ওই জায়গাটা নাকি অনেকটাই হন্টেড। সেদিন রাতে আমাকে লোহা পড়ানো জল খাওয়ানো হলো, এর সাথে আমার কাছে ঠাকুরের ফুল দেওয়া হলো। কিন্তু সেই রাতেই আমি স্বপ্নে দেখলাম আমার বান্ধবী প্রিয়া আমাকে বলছে, চল রেল লাইনের ধারে গিয়ে আমরা বসে বসে গল্প করব। আমি এরপর আমার মায়ের প্রচণ্ড চিৎকারে ঘুম থেকে উঠলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি তখন বিছানাতেই ছিলাম না। আমি গেটের সামনেটাতে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার কেন জানি না মনে হলো যে আমি ঘুম থেকে উঠলাম। আর আমি মনে করতে পারলাম না যে আমি কখন এখানে এসে দাঁড়িয়েছি। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে আমার কি হয়েছে। সে আমাকে কোনো উত্তর না দিয়ে আমাকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে আমার পাটা বিছানার এক কোণে দড়ি দিয়ে বেঁধে দিল। পরদিন সকালবেলা মা আমাকে আর খেলতে যেতে দিল না। সকাল গড়িয়ে যখন দুপুর হয়ে গেছে তখন আমার বাকি বন্ধুরা এলেও প্রিয়া আসেনি। তারা এসে আমার মাকে আর আমাকে এমন একটা ঘটনা বলল, দাদা সেটা একেবারেই অবিশ্বাস্য। একজন বলল প্রিয়া নাকি রেলে কাটা পড়ে মারা গেছে। আমরা অবাক হয়ে গেলাম যে প্রিয়া তো আমাদের সাথে বাড়ি চলে এসেছিল, তবে সে রেল লাইনের ধারে কখন আর কিভাবে গেল? পরবর্তীকালে খোঁজ নিয়ে জানতে পারলাম প্রিয়া রাত্রিবেলা ঘুমিয়েছিল, কিন্তু সকালবেলা তাকে আর কেউ খুঁজে পায়নি। আর একটা আশ্চর্যের বিষয় হলো আমার বাকি বন্ধুরা স্বপ্নে দেখেছিল যে প্রিয়া তাদেরকে ডাকছে, এবং প্রত্যেকেই ওইভাবে গেট খুলে বাড়ি থেকে বের হয়ে যেতে চাইছিল, কিন্তু কেউই সেটা নিজের বাড়ির লোকের জন্য করতে পারেনি। কিন্তু প্রিয়া নিজের ঘরে একা ঘুমোতে যায়, তাই জন্য সে খুব সহজেই হয়তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু সে কেন বাড়ি থেকে বেরিয়েছিল এর কোনো উত্তর আমরা পাইনি। বা পরে আমাকে বলেছিল আমি নাকি ঘুমের মধ্যে অনেকক্ষণ ধরে একা একাই খিলখিল করে হাসছিলাম, যেন আমি খুব মজা করছি। আমার মা যেহেতু জেগেই ছিল আর তখন ঘরের আলো জ্বলছিল, মা দেখে আমি বিছানা থেকে সোজা মাটিতে নেমে দাঁড়িয়ে পড়ি। কোনো মানুষ বিছানায় শুয়ে শুয়ে এরকম হুট করে সোজা হয়ে মাটিতে দাঁড়াতে পারে না। প্রথমে তাকে বিছানায় উঠে বসতে হয়, তারপর তাকে দাঁড়াতে হয়। মা দেখল আমি সোজা হয়ে দাঁড়িয়েছি, আর 2 সেকেন্ডের মধ্যে ঘরের দরজা খুলে একেবারে সোজা বাইরের দিকে চলে গেছি। মেইন দরজা খোলার আগে মা আমাকে চিৎকার করে ডেকে ধরে ফেলেছে। এর পরের ঘটনা তো আমি আগেই বলেছি। এরকমই ঘটনা সেই রাতে আমার বাকি বন্ধুদের সাথে হয়েছিল। তারা প্রত্যেকেই একইভাবে উঠে দাঁড়িয়ে পড়েছিল এবং দরজা খুলে বাইরে যেতে চাইছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের বাড়ির লোকের জন্য পারেনি। আমাদের সবাইকে এরপর একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং মাদুলি দেওয়া হয়, আর বলা হয় যতদিন আমি এখানে রয়েছি আর যতদিন রেল লাইনের আশেপাশে রয়েছি ততদিন এই মাদুলি যেন না খোলা হয়। এরপর আমি আর দাদা সেখানে থাকিনি, আমি চলে আসি। মাদুলিটা বর্তমানে আমার কাছেই রয়েছে। আর সোহম বলে আমার এক বন্ধু যার কথা বলেছি, সেই ঘটনার 1 বছর বাদে পুকুরে স্নান করতে গিয়ে মাদুলিটা হারিয়ে ফেলে এবং তার পরের দিন সকালে তার লাশ
সে রেল লাইনের ধারেই পাওয়া গিয়েছিল। এখনও পর্যন্ত সেই রেল লাইনটি রয়েছে, কিন্তু এখন সেরকম কোনো ভুতুরে ঘটনা ঘটে কি না আমি জানি না। ঘটনাটা খুব ছোট একটা ঘটনা। যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শোনিও। অনেক অনেক ধন্যবাদ দাদা। একদম গুছিয়ে লিখতে পারিনি, তুমি একটু তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিও। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটো ঘটনা। আশা করছি দুটো ঘটনাই তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি এবং এই পরিবারকে শেয়ার করনি, তারা তাড়াতাড়ি শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে সুপ্রিয়া দাস, লিখেছে অপেক্ষা করছি নতুন ঘটনা আসবে বলে। থার্ড কমেন্ট করেছে শতরূপা পাত্র, অপেক্ষায় আছি। তারপরে কমেন্ট করেছে রোহিত রয়, পঙ্কজ রয়, কৃতিকা দাস, অক্ষয় অধিকারী, বাপন কুমার, শুভ ভক্ত, নীলাঞ্জনা, শুক্লা রাজবংশী, আরিফ, এসকে বশির, সুদীপ, লিখেছে একবার হাই করে বলতে, হ্যালো সুদীপ। তারপরে কমেন্ট করেছে দেবাশিস বাগচি, বর্ষা চ্যাটার্জি, লিখেছে আজ অনেক দিন পর আবার তোমার ঘটনা শুনছি। ঘটনা শোনার আগে লাইক কমেন্ট করে দিলাম, জানি ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ গো। হ্যাঁ, চিনতে পেরেছি, এতদিন পর। তারপরে কমেন্ট করেছে বাদশা গেমিং, প্রভাত রাজা, বিশ্বজিৎ দাস, অভিজিৎ কোলে, সোমা দাস, লিখেছে দারুণ দুটো ঘটনা, জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। তারপরে কমেন্ট করেছে সৃজিত, লিখেছে প্লিজ একবার হ্যালো করে বলো। হ্যালো সৃজিত। তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ, ধ্রুবদা বিগ বস, শুভ ভক্ত, স্ট্যাটাস কর্নার, এক্স অনুনয়, দীপ বাগচি, গীতা গোস্বামী, সুমিত ঘোষ, রাহুল, শাহরুখ আলী, রেখা পাসমান, নন্দিনী রয়, মিষ্টি পাখি, মনিকা ত্রিপুরা, আশিস ব্লগস, লিখেছে চলে এলাম দাদা। দাদা হোয়াটসঅ্যাপে একটা ভয়েসে ঘটনা শেয়ার করেছি, ওটা বললে না তো। তুমি যে ঘটনাটা শেয়ার করেছো সেটা 2 মিনিটের, 2 থেকে 3 মিনিট হবে সেটা। সেই ঘটনাটা আমি কি করে শেয়ার করব বলো? একটা ঘটনা তো 2-3 মিনিট হলে মুশকিল, তাই না? তারপরে কমেন্ট করেছে রঞ্জিত দাস, লিখেছে নতুন নতুন ঘটনাগুলো দারুণ লাগছে। তারপরে কমেন্ট করেছে বিদিশা ঘোষ, লিখেছে অমিত খুব ইন্টারেস্টিং। তারপরে কমেন্ট করেছে মিঠু হাজরা, পাপিয়া দে, সুদীপ মান্না, রোহিত দাস, রোহন দাস, অভিজিৎ দাস, পিউ চক্রবর্তী, বাদশাহ কিড, ইউজার গণেশ মাঝি, রিন্টু বুনিয়া, শঙ্কর চক্রবর্তী, এমডি মন, অঞ্জলি মণ্ডল, রিঙ্কু চক্রবর্তী, অনির্বাণ, নিতু কুমার, দীপশ্রী দাস, লিখেছে পোষ্যের ঘটনাটা অসম্ভব দারুণ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ এত সুন্দর একটা ঘটনা শোনানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে মামুন মণ্ডল, লিখেছে দুটো ঘটনায় চমৎকার, প্রথমেরটা ভয়ের কিন্তু পরেরটা খুব কষ্ট হলো আর একদম নতুন, থ্যাংক ইউ সো মাচ গো। এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।